হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেটের ক্লাস আমরা শুরু করেছিলাম সেটার আজকে পার্ট নাম্বার 2। আগের দিন আমরা প্র্যাকটিস সেট 1 করেছিলাম, সেখানে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। আজকের ক্লাসেও সেম, তোমরা 40টা কোয়েশ্চেনের মধ্যে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, জিকে জিএস বাই রোহিতে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাসের পিডিএফ এবং ক্লাস আপডেটের জন্য। এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া রয়েছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কোনো রকমের কোনো কোয়ারি, কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট থাকলে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো শুরু করা যাক আজকে প্র্যাকটিস ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কোন শিলালিপিতে সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায়? অশোকের শিলালিপিতে, নানঘাট শিলালিপিতে, ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপিতে, নাকি হাতিগুম্ফা শিলালিপিতে? সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় ইরানের যে স্তম্ভলিপি, সেটা ভানুগুপ্তের স্তম্ভলিপিতে পাওয়া যায়। এবং এই ইরানের যে স্তম্ভলিপি, এখান থেকেই জানা যায় যে সমুদ্রগুপ্তকে তার বাবার দ্বারা চুজ করা হয়েছিল পরবর্তী রাজা হওয়ার জন্য। এবং এখানে এটা কোথায় অবস্থিত? ইরান মানে কিন্তু এটা ইরান দেশ না, এই ইরানের স্তম্ভলিপি রয়েছে মধ্যপ্রদেশের সাগর ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ইরানের স্তম্ভলিপি রয়েছে মধ্যপ্রদেশের সাগর ডিস্ট্রিক্টে। এবং এটা সংস্কৃত ভাষায় লেখা এবং স্ক্রিপ্ট হচ্ছে ব্রাহ্মী, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত এবং স্ক্রিপ্ট বা হরফ সেটা হচ্ছে ব্রাহ্মী। অশোকের শিলালিপি 3টে ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে গ্রিক এবং একটা হচ্ছে অ্যারামিক ল্যাঙ্গুয়েজ। এবং 4টে স্ক্রিপ্টে লেখা হচ্ছে ব্রাহ্মী, খারষ্টি, গ্রিক এবং অ্যারামিক। আফগানিস্তানের দিকে, এই আফগানিস্তানের সাইডে যে শিলালিপিগুলো পাওয়া গেছে অশোকের টাইমে, সেখানটা হচ্ছে তোমার গ্রিক এবং অ্যারামিকে। এবং যে ভারতবর্ষের যে নর্দার্ন প্লেনে এই জায়গাতে যে লিপি পাওয়া গেছে সেগুলো হচ্ছে ব্রাহ্মী এবং খারষ্টি লিপিতে, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রাকৃত। সব থেকে বেশি ইউজ করা হয়েছে ব্রাহ্মী স্ক্রিপ্ট। ওকে, নানঘাট শিলালিপি থেকে কি জানতে পারা যায়? নানঘাট শিলালিপি থেকে জানতে পারা যায় নানঘাট শিলালিপি রচনা করেছিলেন নয়নিকা, যিনি হচ্ছেন প্রথম সাতকর্ণীর স্ত্রী। ঠিক আছে, নয়নিকা প্রথম সাতকর্ণীর স্ত্রী। এখানেও কিন্তু স্ক্রিপ্ট যেটা ইউজ করা হয়েছে সেটা ব্রাহ্মী এবং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করা হয়েছে সেটা প্রাকৃত। হাতিগুম্ফা শিলালিপি রাজা খারবেলের শিলালিপি, সেখান থেকে রাজা খারবেল সম্পর্কে জানতে পারা যায়। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ, যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য স্থাপন করছেন কৌটিল্যের সহায়তায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের কোন বংশ রাজত্ব করত? মগধে তখন নন্দ বংশ রাজত্ব করত এবং আলেকজান্ডারের কাছে প্রথম বর্ষতা স্বীকার করে রাজা অম্বি। এবং আলেকজান্ডারের সাথে যুদ্ধ হয়, যেটা হচ্ছে হিদাসপাসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে পরিচিত, যেটা হচ্ছে রাজা পুরুর সাথে। এবং পুরুর বীরত্বের উপর আলেকজান্ডার এতটাই প্লিজড হয়েছিলেন যে তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত এবং প্রথম হিস্টোরিক্যাল যে রাজা সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। এবং কুষাণ বংশ, এরা হচ্ছে ইউচি জাতির শাখা ছিল এবং কুষাণ বংশের প্রথম রাজা হচ্ছে কুজুল কথফিসিস, তারপর আসছে ভীম কথফিসিস, তারপর আসছেন কনিষ্ক। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এটা হচ্ছে অপশন বি, মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সুবর্ণরেখা, এটা কিন্তু বরফ গলা জলে পুষ্ট নদী নয়। তোর্ষা, এটা উত্তরবঙ্গের নদী। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে নিউ দিল্লি। এবং সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি? সব থেকে জনঘনত্ব বিশিষ্ট, সব থেকে বেশি জনঘনত্ব দেখা যায় বিহারে, তারপরে আছে ওয়েস্ট বেঙ্গল। এবং সব থেকে কম জনঘনত্ব দেখা যায় অরুণাচল প্রদেশে। আর এখানে কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক এবং কম দেখা যায় কোথায় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, জেমু হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটি উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিস্তা নদী। মহানদী, যেটাকে উড়িষ্যার দুঃখ বলা হয়, মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং যমুনা, যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান দখল করে? গম উৎপাদনে প্রথম স্থান দখল করে উত্তরপ্রদেশ। নিম্নের কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? এটা হচ্ছে অপশন এ, ধানকে বলা হয় প্রচুর জলের প্রয়োজন হয়, তাই জন্য একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? বোকারো লৌহ ইস্পাত কারখানা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। ভারতবর্ষে যে জায়গাগুলোতে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে সেখানের আশেপাশে লৌহ খনিও রয়েছে, এবং লৌহ খনিতে 4টে বেল্ট দেখা যায়। একটা হচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট, উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্টে রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে সিংভূম, উড়িষ্যাতে হচ্ছে সুন্দরগঞ্জ, ময়ূরভঞ্জ এগুলো। এছাড়া রয়েছে বাদাম পাহাড় রিজিয়ন, এই জায়গাতেও কিন্তু লৌহ আকরিক উত্তোলন করা হয়। এছাড়া হচ্ছে দুর্গ বাস্তার রিজিয়ন, যেখানে হচ্ছে দিল্লি, রাজহারা, বাইলাডিলা এগুলো হচ্ছে দুর্গ বাস্তার রিজিয়ন, যেটা ছত্তিশগড় মহারাষ্ট্রতে পড়ছে। এছাড়া মহারাষ্ট্র গোয়া বেল্টেও দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে মারমাগাঁও পোর্টও রয়েছে। এছাড়া আরেকটা যে বেল্ট সেটা আরেকটু নিচের দিকে, যেটা হচ্ছে কর্ণাটক, ম্যাঙ্গালোর, এই জায়গাতেও কিন্তু লৌহ আকরিক উত্তোলন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, কততম সংবিধান সংশোধনীর আইন দ্বারা মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মৌলিক কর্তব্য মেনশন আছে আর্টিকেল নাম্বার 51A তে। 51A তে মেনশন আছে ক্লজ নাম্বার এ থেকে শুরু করে ক্লজ নাম্বার কে পর্যন্ত টোটাল 11টা মৌলিক কর্তব্য রয়েছে। সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল তখন কিন্তু কোনো মৌলিক কর্তব্য মেনশন করা ছিল না। পরবর্তী ক্ষেত্রে সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। এবং যে লাস্ট যে ফান্ডামেন্টাল ডিউটি, যেখানে বলা হচ্ছে যে পেরেন্টসদের ডিউটি চাইল্ডদেরকে 6 to 14 ইয়ার্স বাচ্চাদেরকে এডুকেশন প্রোভাইড করা এবং এডুকেশনের অপরচুনিটি প্রোভাইড করা, যেটা কিন্তু 2002 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এটা কততম অ্যামেন্ডমেন্ট? এটা হচ্ছে 86তম অ্যামেন্ডমেন্ট। হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন লীলা শেঠ। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে আর্টিকেল 21A তে, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট। এবং এটাও কিন্তু 2002-এ 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। এই 86তম সংবিধান সংশোধনীতে 3টে জায়গায় চেঞ্জ করা হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এ, যেটা আর্টিকেল নাম্বার 21A। একটা হচ্ছে ডিপিএসপি তে, ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি তে এখানে চেঞ্জ করা হয়। এবং এখানে চেঞ্জ করা হয় আর্টিকেল 45-এ, যেখানে বলা হয় যে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার প্রোভাইড করা। এবং ফান্ডামেন্টাল ডিউটিজ এর মধ্যেও চেঞ্জ করা হয় আর্টিকেল নাম্বার 51A সাব ক্লজ কে তে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় সংহতি দিবস পালন করা হয় 31শে অক্টোবর। হাম্পির বিখ্যাত পাথরের রথ নতুন কত টাকার নোটে দেখতে পাওয়া যায়? হাম্পির বিখ্যাত পাথরের রথ দেখতে পাওয়া যায় 50 টাকার নোটে। তোমরা কমেন্ট সেকশনে বলবে এই পাথরের রথ বা হাম্পির যে মন্দির সেটা কে নির্মাণ করেছিলেন। এবং তোমাদেরকে হিন্ট দিচ্ছি, হাম্পি হচ্ছে বিজয়নগরের রাজধানী ছিল। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি, যেটাকে প্রথম এক্সকাভেট কে করেছিলেন? এক্সকাভেট করেছিলেন কলিন ম্যাকেনজি। ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য? ত্রিভঙ্গ মুদ্রা হচ্ছে ওডিসি নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য। এবং যেই মূর্তিটি পাওয়া গেছিল, ব্রোঞ্জের যে ডান্সিং গার্লের মূর্তিটি পাওয়া গেছিল হরপ্পা সভ্যতার থেকে, সেটাও কিন্তু এই ত্রিভঙ্গ স্টেপেই ছিল। ঠিক আছে, 3টে জায়গায় বডি, 3টে জায়গায় ফোল্ড থাকে, তার জন্য এই স্টেপটার নাম হচ্ছে ত্রিভঙ্গ। যক্ষগান কোন রাজ্যের প্রচলিত নৃত্য? যক্ষগান হচ্ছে কর্ণাটকের প্রচলিত নৃত্য। মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যশৈলী। রাজস্থানের নৃত্যশৈলী হচ্ছে ঘুমার, কালবেলিয়া। কালবেলিয়া হচ্ছে সাপুরেদের নৃত্যশৈলী, যেটা ইউনেস্কো ইন্টেলেকচুয়াল কালচারের আন্ডারে পড়ছে। এবং এখানে ইম্পর্টেন্ট যিনি
একটা পার্সোনালিটি রয়েছে, গুলাবো সাপোয়েরা, তার নামও মনে রাখতে পারো। এছাড়া হচ্ছে মধ্যপ্রদেশের নৃত্যশৈলী হচ্ছে মাটকি। ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। বর্তমানে আরবিআই এর 26তম গভর্নর কে? 26তম গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা, এর আগে ছিলেন শক্তিকান্ত দাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। আরবিআই তে সাধারণত কতজন ডেপুটি গভর্নর থাকেন? টোটাল ডেপুটি গভর্নর থাকেন 4 জন। পশ্চিমবঙ্গের কোথাকার ম্যান্ডারিয়ান কমলা জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? ম্যান্ডারিয়ান কমলা পেয়েছে পশ্চিমবঙ্গের, এটা হচ্ছে দার্জিলিং এর একটি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং টি। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস আগস্টা হিকি, যেটাকে হিকির গ্যাজেটও বলা হতো। বাংলার ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। তোমরা কমেন্ট সেকশনে জানাবে দিগদর্শন কে প্রকাশ করতেন। সোনালী চতুর্ভুজের অন্তর্গত কোন শহরটি? সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারের অন্তর্ভুক্ত হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এখানে 4টি মেজর সিটিকে কানেক্ট করা হয়েছে হাই রোডের মাধ্যমে, সেটা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রোগ্রাম বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল প্রজেক্ট। এরকম ভাবে আছে সাগরমালা প্রজেক্ট, যেখানে পোর্ট সিটি গুলোকে কানেক্ট করা হয়েছে। ভারতমালা প্রজেক্ট, যেটা হচ্ছে হাইওয়ে দিয়ে কানেক্ট করার প্রজেক্ট। ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। কলকাতার যমজ শহর কোনটি? কলকাতার যমজ শহর হচ্ছে হাওড়া। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লর্ড কর্নওয়ালিস হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এসেছিলেন এবং সূর্যাস্ত আইন নিয়ে এসেছিলেন। উইলিয়াম কেরি শ্রীরামপুরের ব্যাপটিক্স মিশন স্থাপন করেছিলেন। রবার্ট ক্লাইভ হচ্ছে পলাশীর যুদ্ধের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ। লর্ড রিপনের টাইমে প্রথম সিঙ্ক্রোনাইজ সেন্সাস, মানে গোটা ভারতবর্ষে প্রথমবার কমপ্লিট সেন্সাস হয়েছিল লর্ড রিপনের টাইমে, এবং লর্ড মেয়র টাইমে প্রথম ইনকমপ্লিট সেন্সাস হয়েছিল লর্ড মেয়র টাইমে। মধ্যযুগে সোনার মুদ্রাকে কি বলা হতো? মধ্যযুগে সোনার মুদ্রাকে বলা হতো দিনার। টোকেন মুদ্রা কে প্রচলন করেছিলেন? টোকেন মুদ্রা প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। টোকেন মুদ্রা এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি ছিল এবং যার ভ্যালুয়েশন, মানে ব্রোঞ্জের টাকার মুদ্রাটার যেটা ভ্যালু ছিল সেটাকে গলিয়ে যত টাকার ব্রোঞ্জ পাওয়া যেত সেটা অনেক, মানে তার থেকে বেশি ছিল। কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন? রাজধানী স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন। বিশপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশপ কথাটি যুক্ত হচ্ছে দাবা খেলার সঙ্গে। আইসিসি উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে কোন দল? আইসিসি উমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছেন ভারত। এবং আই হোপ তোমরা সবাই ম্যাচটা দেখেছো। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ম্যাচ, মানে সবার অ্যাজ এ ইন্ডিয়ান বা গোটা ওয়ার্ল্ডের কাছে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, এবং অ্যাজ ইন্ডিয়ান উই আর ভেরি প্রাউড অফ আওয়ার টিম। কোয়েশ্চেন নাম্বার 35। জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত নীরাজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা? নীরাজ চোপড়া হচ্ছে হরিয়ানার বাসিন্দা, অপশন সি। ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি অংশ রয়েছে? পার্ট কতগুলো আছে? পার্ট আছে হচ্ছে 25টা পার্ট আছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় হচ্ছে 65 ইয়ার্স এবং হাইকোর্টের ক্ষেত্রে 62 ইয়ার্স। ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল? টোটাল সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর সময় লেগেছিল ভারতের সংবিধান তৈরি করতে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ইনি হচ্ছেন সব থেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন, যিনি তার অফিসে মানে কর্মরত অবস্থায় তিনি মারা গেছিলেন। নীলাম সঞ্জীব রেড্ডি, ইনি হচ্ছেন প্রথম অকংগ্রেসীয় রাষ্ট্রপতি, এবং সেকেন্ড রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ফার্স্ট, এবং রাজেন্দ্র প্রসাদের পরে তিনি প্রেসিডেন্ট হন। বাটুল দ্য গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টা কে? কোয়েশ্চেন নাম্বার 40। বাটুল দ্য গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। তাহলে আমরা 40 কোয়েশ্চেন কমপ্লিট করলাম। কার কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটা কমেন্ট সেকশনে জানাবে। পিডিএফ তোমরা টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ক্লাসে।